শুরুতেই এখানে একটা কেস স্টাডির কথা বলা হয়েছে। এটা লার্নিং অবজেক্টিভ হচ্ছে ডেমনস্ট্রেট দ্য ইম্পর্টেন্স অফ ইন্টারপার্সোনাল স্কিল ইন ওয়ার্কপ্লেস। সেকেন্ড হচ্ছে লার্নিং মানে শিখে, লার্নিং অবজেক্টিভ মানে এখান থেকে শিখে আমরা আমাদের কি কি শিখবো আর কি। সেকেন্ড, ডিসক্রাইব দ্য ম্যানেজার্স ফাংশন, রোল অ্যান্ড স্কিল। একটা অর্গানাইজেশন যে সাইজেরই হোক সেটা তো ম্যানেজ করার দায়িত্ব দ্য ডিউটি অফ ম্যানেজার। ম্যানেজারের কী কী ক্যাপাসিটিস থাকলে সে সুন্দরভাবে তার অর্গানাইজেশনকে ম্যানেজ করতে পারবে, বা হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ গুড ম্যানেজার, সেগুলিকে আমরা কী কী তার মধ্যে কোয়ালিটি থাকলে সেগুলিকে আমরা নিয়ে আলোচনা করবো। অ্যান্ড ডিফাইন দ্য অর্গানাইজেশন বিহেভিয়ার। ডেফিনেশনটা আমরা অলরেডি জেনেছি গতদিনকে, তারপরেও আজকে আবার প্রয়োজন হলে ডেফিনেশন দেখব। এরপরে আছে শো দ্য ভ্যালু অফ অর্গানাইজেশন বিহেভিয়ার, সিস্টেমেটিক স্টাডি। যাই হোক, এই অবজেক্টিভগুলির মধ্যে সবগুলি যেহেতু আমরা আজকে করবো না, আমরা যেগুলি করবো সেটুকুই। এইটা আপনাদের সাথে দিতে চেয়েছিলাম যে এইটা একটা কেস স্টাডি মতো, যেটা আপনারা একটু পড়লে তারপরে নিজেদের মতো করে একটু আলোচনা করলে, মানে একটা গল্প, ছোট্ট একটা গল্প, যেমনটা আমি শুরুতে একটুখানি পড়ি। স্কট নিকলসন সিটস অ্যালোন অন হিজ প্যারেন্টস হাউস ইন সাব-আরবান বোস্টন। সাব-আরবান মানে হচ্ছে উপশহর, মানে শহর না, উপশহর টাইপের। বোস্টনে সে প্যারেন্টসের বাসায়, মানে তার বাবা মার বাসায় বসেছিল। হিজ প্যারেন্টস হ্যাভ লং সিন্স লেফট ফর ওয়ার্ক। কাজের জন্য বের হয়ে গেছেন, আপনি তো বুঝছেন মিনিংস, আমি বাংলা না করি। He lifts his laptop from a small table on which his mother used to have vase of flowers. This day will be like tomorrow and will be like today. মানে এইভাবেই তার দিন যাচ্ছে। তারপরে দেখেন বলছে যে despite graduating from Colgate University with CGPA 4, ভালো একটা ইউনিভার্সিটি থেকে 4 CGPA নিয়ে পাশ করে সে কি করছে, অনেক দিন ধরে বেকার হয়ে তার বাবার মার বাসায় বসে আছে। তো এই নিয়ে একটা গল্প দেখেন। স্কট হ্যাজ বিন জব হান্টিং ফর 5 months. His married application have procedure only one offer, a $40,000 a year job and an associate claims adjuster at হ্যানোভার ইন্স্যুরেন্স গ্রুপ অফ হচ্ছে ওরচেস্টার, একটা জায়গার নাম আর কি। মানে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে তাকে 40,000 পার ইয়ারে একটা চাকরির কথা ছিল। কিন্তু দেখেন সে একটা ভালো একটা ইউনিভার্সিটি থেকে CGPA 4 নিয়ে পাশ করার পরেও সে 5 মাস ধরে জব হান্টিং করে ভালো কোনো জব অফার আসছে না। তো এরকম একটা গল্প ছিল 1 পেজের। আমি গল্পটা পুরোটা আসলে এখন পড়তে যাচ্ছি না, 1 পেজে এতটুকুই। এখান থেকে একটা মানে একটা কেস স্টাডি, এই ধরনের স্টাডিগুলিকে বলা হয় কেস স্টাডি। এইখান থেকে আপনাকে দেখা যাচ্ছে যে দুই একটা মোটিভেশনাল কিছু একটা বের করতে হবে, সেটা লিখতে হবে এবং পয়েন্ট আউট করতে হবে। আচ্ছা, অর্গানাইজেশন বিহেভিয়ারের মধ্যে আমি আরেকটা যেটা নোট আপনাদের জন্য আনছি, যেটা একটু বাংলায় আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। যেমনটা যে একটু আগে বলছিলাম, আমরা আমাদের যেহেতু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইজ ইংলিশ, তো আমরা ব্যাপারটাকে ইংলিশে পড়ার বাংলায় ব্যাপারটাকে কনসেপ্টটাকে বুঝে নেন। মানে সব ক্ষেত্রেই আপনারা করবেন, যে কোনো জিনিসই আপনি আগে বোঝার চেষ্টা করবেন। মুখস্থ কোনো কিছুই করবেন না, এক্সেপ্ট কিছু সূত্র ছাড়া মুখস্থ কিছুই করতে যাব না। বিকজ ওই যে মুখস্থটাই আর হচ্ছে সবাই এই পথে হাঁটছে, আমি এই পথে হাঁটলাম, এইটা থেকে আমরা একটু দূরে থাকি। সাকসেস পিপল তারাই যারা সবাই যেদিকে চলছে ওই দিকে যদি কমন রোটা ঠিক হয়, আমার মনে হয় যে আমি এদিকে যাব, তাহলে আমি যাব। বাট সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি, এই পথে আমরা না হাঁটি, নিজেকে খুঁজে বের করার চেষ্টা করেন। আচ্ছা, এখানে যেমনটা বলছে, যে কোনো সংগঠনকে সচল রাখার জন্য যে উপাদান দুটি সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো মানুষ এবং তার আচরণ। তো বুঝতে পারছেন, আজ কিছু বলার নাই এখানে। আচ্ছা, তাই সংগঠনে মানুষকে সঠিকভাবে পরিচালনার জন্য তাদের আচরণ সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন।
যেহেতু মানুষ উৎপাদন কার্যে নিয়োজিত অন্য উপাদানের ন্যায় শুধুমাত্র উৎপাদনের হাতিয়ার বা যন্ত্র নয়, মানে ম্যান তো মেশিন না, মানুষের যে কত পাওয়ার, সেটা আপনারা মনে করেন যে হিউম্যান ব্রেনের যে পাওয়ার, এইটার প্রসেসর স্পিড বা প্রসেসিং স্পিড যদি কম্পেয়ার করেন, আপনারা এই দু একটা জিনিস করে যদি গুগলে সার্চ করে দেখেন, এক্স্যাক্ট ফিগারটা আমি বলতে পারছি না, এই জন্য বললাম না, বাট ইটস হিউজ। যে হিউম্যান ব্রেন ভার্সেস কম্পিউটার প্রসেসর, মানে মানুষের ব্রেনটাকে যদি একটা কম্পিউটার প্রসেসরের সাথে কম্পেয়ার করা হয়, তাহলে কত গিগাহার্জ না, এটা টেরাহার্জ নাকি তার চেয়েও বেশি হয় সেটা দেখতে পারেন। মানুষের চোখ, এটা যদি ক্যামেরা হিসাবে আপনি কল্পনা করেন, তাহলে এটা কত মেগাপিক্সেল জানেন? এটা মনে হয় মোর দ্যান 500 মেগাপিক্সেল মানুষের চোখ। তারপরে হচ্ছে মানুষের থিঙ্কিং যে ক্যাপাসিটি, এইগুলি বা মানে যে কতটুকু সমৃদ্ধ, এবং আমাদের ব্রেইনের যে স্টোরেজ ক্যাপাসিটি, সেটাও দেখা যাচ্ছে যে আমরা মনে করি একটা হার্ড ডিস্কে কত 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 ডেটা থাকে, তাই না? হাজার হাজার লক্ষ লক্ষ ফাইল থাকতে পারে, কিন্তু হিউম্যান ব্রেনের ক্যাপাসিটি তার চেয়ে অনেক বেশি। যেই ব্যক্তিটার কম মনে থাকে, অনেক কিছুই ভুলে যায়, অনেক কিছুই মনে থাকে না, তারও ব্রেনের স্টোরেজ ক্যাপাসিটি অনেক হার্ড ডিস্কের চেয়ে বেশি। এগুলি আমার কথা না, এই টপিকগুলি আপনি একটু গুগলে সার্চ করে দেখেন। আপনারা লেটেস্ট ট্রেন্ড অ্যান্ড টেকনোলজি নিয়ে কিছু ইউটিউবে মাঝে মাঝে এক দুইটা ভিডিও দেখবেন আপনি, তাতে আপনাদের নলেজটা আরেকটু স্প্রেড হবে। আমরা সবই দেখবো, আমরা লাইফে যা করি, এন্টারটেইনের জন্য যা দরকার সবই করবো, বাট পুরো টাইমটাকে ওয়েস্টে দিব না, কিছুটা টাইম নিজের ডেভেলপমেন্টের জন্য রাখবো আমরা। আচ্ছা, যাই দেখেন, সাংগঠনিক আচরণ এ ব্যাপারে মানবিক আচরণের মূলনীতিগুলি সমস্যা নিরসনের কাজে প্রয়োগ করে। এটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন আর কি। এরপরে আমরা মেন কথায় আসব। ব্যবস্থাপক থেকে শুরু করে কর্মী পর্যন্ত সবাই সংগঠনের নির্ধারিত আওতার মধ্যে অবস্থান করে, নিজ নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রেও একে অপরের আচরণ দ্বারা প্রভাবিত হয়, তাই না? অফিস কলিগ, ওই কলিগ যেরকম আমি কিছুটা হচ্ছি, ক্লাসের বন্ধু, ক্লাসমেট, তাদের আচরণ দ্বারা আমরা কিন্তু প্রভাবিত হই, এটা আপনারা বুঝতেছেন। তো সেই কথাটা এখানে বলা হয়েছে। এই জন্য সংগঠনে সবার একে অপরের আচরণ সম্পর্কে ধারণা থাকা উচিত। এই ধারণা অর্জনের জন্য এই ইউনিটে সংগঠন এবং মানে নিচে যেটা আমরা জানবো, সেখানে সংগঠন এবং সংগঠনে নিয়োজিত ব্যক্তিদের আচরণ নিয়ে আলোচনা করা হয়েছে। তাই আসুন আমরা ইউনিটটি শেষ করে আমরা সংগঠন ও সাংগঠনিক আচরণ সম্পর্কে জেনে নিই। কী কী জানবেন এইখানে এই ইউনিটটায় বা এই চ্যাপ্টারে? আমরা সংগঠন ও তার আচরণ, তারপরে সাংগঠনিক আচরণ মানে অর্গানাইজেশন, সংগঠন হচ্ছে অর্গানাইজেশন, আচরণ হচ্ছে বিহেভিয়ার, তার মানে অর্গানাইজেশন বিহেভিয়ারের বাংলায় হচ্ছে সাংগঠনিক আচরণ। তাহলে সাংগঠনিক আচরণের মৌলিক ধারণাগুলি আপনারা এখানে যেহেতু বাংলায় খুব সুন্দর করে ব্যাপারটা এখানে এক্সপ্লেন করে আগে বুঝবেন, তারপরে ওই যে ইংলিশ যে নোটটা আছে ওইটা একবার গো থ্রু করলেই আপনারা মাথায় চলে আসবে যে আচ্ছা এইভাবে লিখতে হবে ব্যাপারটা, আর জিনিসটা আগে বোঝেন। সবচেয়ে বড় কথা, সব ক্ষেত্রে জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন। তাহলে এই পার্ট শেষে আপনি কি পাবেন মানে আউটকাম বা অবজেক্টিভস যদি বলেন যে সংগঠন কি তা বলতে পারবেন, সংগঠনের প্রকারভেদ বর্ণনা করতে পারবেন, আচরণ ও সাংগঠনিক আচরণ সম্পর্কে বলতে পারবেন, এবং সাংগঠনিক আচরণের মৌলিক উপাদানসমূহ বর্ণনা করতে পারবেন। ঠিক আছে, এই চারটা জিনিসকে মেনলি ফোকাস করে আমরা এখানে করছি। তাহলে দেখেন যে সাংগঠনিক আচরণ হলো আচরণ সম্পর্কিত বিদ্যা ও অধ্যয়নের একটি ক্ষেত্র। এইটা বেসিক্যালি একটা নোট যেটা এমবিএ প্রোগ্রামের জন্য প্ল্যান করা, বাট এমবিএ প্রোগ্রামের জন্য হলেও যেহেতু ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ, সো আমার মনে হয় যে আপনারা বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, শুরুতে আমরা বলছিলাম যে বেসিক্যালি অর্গানাইজেশন বিহেভিয়ারটা হচ্ছে বিবিএতে একটা কম্পালসারি সাবজেক্ট, যেমন আপনাদের প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, ডেটাবেস কম্পালসারি একটা সাবজেক্ট করতেই হবে, এই কোর্স বাদ দিয়ে আপনি সিএসসি কমপ্লিট করতে পারবেন না, সেরকম এটা ওদের কম্পালসারি, বাট অ্যাজ এ হোল এটা সবারই জানা দরকার। বিকজ আফটার কমপ্লিটিং দিস গ্রাজুয়েশন ইন সিএসসি, ইউ মে বি এ ম্যানেজার অফ এ বিগ কোম্পানি, হতেই পারেন, তাই না? আপনার আছে অনেক সিএসসি গ্র্যাজুয়েট এরকম আছে যারা ব্যাংক ম্যানেজার। তো ব্যাংকের ম্যানেজার হলে কি হয়, তার একটা ব্রাঞ্চকে তো সে চালাচ্ছে,
একটা ব্রাঞ্চে বিভিন্ন শ্রেণীর লোক থাকে, সেই সব কিছুই ম্যানেজ করতে হয় আর কি। অনেক কাস্টমার্স থাকে, সব কিছুকে ম্যানেজ করতে হয়। তাহলে দেখেন যে আমরা বলছিলাম সাংগঠনিক আচরণ হলো আচরণ সম্পর্কিত বিদ্যা ও অধ্যয়নের একটি ক্ষেত্র। এই অধ্যয়নে দেখা যায় সামাজিকভাবে মানুষ সীমাবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত, সংঘবদ্ধ জীবনযাপনে, তাই তো বলছি, সংঘবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত। এই জীবনযাপনের জন্য প্রয়োজন সঠিক সমাজ ব্যবস্থা। এই ধরনের সমাজ ব্যবস্থায় মানুষ সব উদ্যোগ ও কর্মকাণ্ড কোনো না কোনো ধরনের সাংগঠনিক পরিবেশের মধ্যেই পরিচালিত হয়। আমাদের জন্ম থেকে মৃত্যু, কর্মজীবন, শিক্ষা এবং বিনোদন ইত্যাদি সাংগঠনিক পরিবেশের মধ্যেই আবর্তিত। মানে যা কিছু আপনারা করছেন ফ্রম দ্য বিগিনিং টু এন্ড অফ দ্য লাইফ, আমরা কিন্তু সবসময়ই একটা অর্গানাইজেশন, পরিবারটাও একটা অর্গানাইজেশন। এখানেও দেখেন যে হায়ারার্কি আছে। হায়ারার্কি মানে সিনিয়র জুনিয়র। পরিবারের প্রধান যে সাধারণত বাবা বা দাদা কেউ থাকলে তারা পরিবার প্রধান হয়। তারপরে দেখা যাচ্ছে মা আছে, তারপরে বড় ভাই বোন আছে, তারপরে ছোট ভাই বোন আছে। সব কিছু একটা ধারাবাহিকতা থাকে। তো এইভাবে শুরু করে আপনি ছোট অর্গানাইজেশনে যান, বড় অর্গানাইজেশনে যান, সবারই যার যার একটা রুলস থাকে এবং সেই রুলসগুলির মাধ্যমেই সংগঠনটা মানে দীর্ঘস্থায়িত্বতা এখান থেকেই আসে। একটা সংগঠনের যদি চেন অফ কমান্ড না থাকে তাহলে সেই সংগঠন কিন্তু ঠিকমতো দাঁড়াতে পারে না। তার মানে তার যে মেম্বার্সরা আছে, মেম্বার্সদের দিয়ে প্রত্যেকে যার যার মতো চলতেছি, কেউ কারোর কথা শুনি না, কেউ কাউকে মানি না। তাহলে সে যেরকম হয় আপনার বুঝতে পারেন, আপনি একটা পরিবার দিয়ে চিন্তা করেন যে ছেলে মেয়েরা বা পরিবারের বড়দের কথা শোনে না, বাবা মার কথা শোনে না, বিশৃঙ্খলা, যার যা মন চায় যখন চায় আসে, যখন চায় যায়, যখন চায় খাওয়া দাওয়া করে, এটা একটা বিশৃঙ্খল ফ্যামিলি হয়ে যায়। অর্গানাইজেশনের ক্ষেত্রেও তাই। একটা অর্গানাইজেশনে হ্যাঁ আপনার বস আছে, আপনি সামনে ঠিকই একটু মানলেন, পেছনে যাই দুটা গালি দিয়ে দিলেন, সে যেরকম বলে সেরকম কাজ করলেন না, হয় না এরকম অহরহ। এটা একটা কমন এক্সাম্পল। তো এইটা তো হলে হবে না। যে আপনার উপরে আছে তাকেও বুঝতে হবে যে ইউ আর অলসো হিউম্যান বিং, আপনাকে দিয়ে কোনটা করানো যাবে, কতটুকু করানো যাবে, আপনি কিসে দক্ষ, কোনটা দিলে আপনি ভালো ফিল করেন করতে, সেই টাইপের কাজই আপনাকে দিতে হবে। তো এইগুলি হচ্ছে আপনার উপরে যে আছে ম্যানেজার, তার দায়িত্ব। আবার আপনারও দায়িত্ব, যখন আপনি দেখবেন যে ম্যানেজার থেকে আপনি গুড বিহেভ পাচ্ছেন এবং সে আপনাকে সব দিক থেকে মোটিভেট করছে এবং আপনাকে সাপোর্ট করছে, দেন আপনিও তাহলে তখন তাকে মেনেই চলার চেষ্টা করবেন। স্বাভাবিকভাবে সেটাই হয়। তাহলে আমরা বলছিলাম যে আমাদের জন্ম থেকে মৃত্যু, কর্মজীবন, শিক্ষা, বিনোদন ইত্যাদি সাংগঠনিক পরিবেশের মধ্যেই আবর্তিত। প্রখ্যাত সমাজবিজ্ঞানী অ্যামিটাই অ্যাডজিওনি এর বিখ্যাত উক্তি, উই আর বর্ন ইন অর্গানাইজেশন, এডুকেটেড ইন অর্গানাইজেশন, মানে বর্ন করেছি পরিবারে, পরিবারটা একটা অর্গানাইজেশন, শিক্ষা নিচ্ছি একটা কলেজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, স্টেপ বাই স্টেপ, দ্যাট আর অলসো অর্গানাইজেশনস। অ্যান্ড দেখেন মোস্ট অফ আস স্পেয়ার্ড মাচ অফ আওয়ার লাইফস ওয়ার্কিং ফর অর্গানাইজেশন, মানে আমরা আমাদের কর্মক্ষম যতদিন থাকি কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে তো জড়িত থাকি। একা একা তো আর চাকরি ব্যবসা হয় না। মনে করেন যে অর্গানাইজেশন বলতে আমি মনে করলাম যে এখানে চাকরি করি দেখে আমি, বাট আপনি যদি একটা বিজনেস করেন আপনাকে তো আরও 10টা মানুষের সাথে, 10টা কোম্পানি, অফিসের সাথে কমিউনিকেশন থাকতে হবে, না হলে আদান প্রদান মানে লেনদেনটা হবে কিভাবে? তো তাহলে সহজ কথায় যে দেখেন অ্যামিটাই অ্যাডজিওনি, যিনি একজন প্রখ্যাত সমাজবিজ্ঞানী, উনি বলেছেন যে উই আর বর্ন ইন অর্গানাইজেশনস, এডুকেটেড ইন অর্গানাইজেশনস অ্যান্ড মোস্ট অফ আস স্পেয়ার্ড মাচ অফ আওয়ার টাইম, মানে আমাদের বেশিরভাগ সময়ই আমরা স্পেয়ার করি মানে ব্যয় করি, কি করি, লিভস আওয়ার লাইফস, লাইফের ফুল ফর্ম লাইফ, এটা LIVE, লাইফ না কিন্তু লাইফ, LIFE, লাইফ মানে জীবন, ওইটার ফুল ফর্ম হচ্ছে মানে আমাদের জীবনগুলি বেশিরভাগই আমরা ব্যয় করি ওয়ার্কিং ফর অর্গানাইজেশন, অর্গানাইজেশনের জন্য কাজ করে। সো যেহেতু আমরা জন্মের পর থেকে মোটামুটি মৃত্যু পর্যন্ত বা যতদিন আমরা কর্মক্ষম থাকি ততক্ষণ পর্যন্ত যেহেতু একটা অর্গানাইজেশনের মধ্যে দিয়ে চলি, সো অর্গানাইজেশনের সাথে বিহেভিয়ারটা কেমন হবে। এর আগের দিন আমরা ডেফিনেশন অফ অর্গানাইজেশন বিহেভিয়ার শিখেছিলাম, যে যেটা এখানে ছিল আমাদের
ডেফিনেশনটা আবার একটু রিকল করি, আমাদের ওই ক্লাস নোটটার মধ্যে আছে। আচ্ছা, ডেফিনেশনটার মধ্যে এরকম ছিল, কি যেন ছিল ডেফিনেশনটা, অর্গানাইজেশন বিহেভিয়ার ডেফিনেশনটা ছিল যে ওই যে সেন্টেন্সটা মাথায় এসেও আসতেছে না আর কি। যাক, আমরা যে গতদিন যে একটা ক্লাস নোটে আলোচনা করা হয়েছিল ওইটার মধ্যে ওই ডেফিনেশনটা সুন্দর করে দেওয়া আছে, দেখলে বুঝতে পারবেন। যদি তাই হয়, সাংগঠনিক পর্যায়ে মানবিক আচরণ অনুধাবন করার কোনো বিকল্প নাই। সাংগঠনিক পর্যায়ে মানুষ যে আচরণ করে তার সাথে সামাজিক আচরণের অনেক তারতম্য পরিলক্ষিত হয়। এখানে দিয়েছি আমি, যাতে আপনারাও আমার পাশাপাশি যদি একটা ওয়ার্ড মিস হয়ে যায়, সো ইউ ক্যান রিড আউট ফ্রম হেয়ার। একটু বড় করে দিই। সংগঠনে একজন ব্যক্তি কিভাবে ও কেন নির্দিষ্ট আচরণ করে, এর পেছনে কি যুক্তি বা শক্তি ক্রিয়াশীল তা জানা আবশ্যক। কেউ কেউ অর্গানাইজিং শব্দের বাংলা প্রতিশব্দ হিসাবে সংগঠন শব্দ ব্যবহার করেন। ব্যাকরণীয় দৃষ্টিকোণ থেকে প্রকৃতপক্ষে এর প্রতিশব্দ হচ্ছে সংগঠিতকরণ। অর্গানাইজেশন মানে সংগঠন না বলে সংগঠিতকরণ বলাটাকে করছে এখানে। অ্যান্ড অর্গানাইজিংয়ের আর অর্গানাইজেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি সংগঠন। এই বইয়ে মূলত সংগঠন শব্দটি ব্যবহার করলেও সংগঠিতকরণ শব্দটি একই অর্থে ব্যবহার করা হবে আর কি। তো সংগঠন আর সংগঠিতকরণ আর কি, সংগঠন করা হয়েছে সেরকম। অর্গানাইজিং অ্যান্ড অর্গানাইজেশনস এই দুইটাকে কাছাকাছিভাবেই ব্যবহার করা হয়েছে। তো দেখেন যে সংগঠন কি, হোয়াট ইজ অর্গানাইজেশন। আমার ওই অর্গানাইজেশনের ডেফিনেশনটা দাঁড়ান, একটু না বললে হচ্ছে না। কোনটা চেনা ছিল আমাদের গতদিনের নোট? এই যে ইআরপিতে আপলোড করা হলে এটা একটু সুবিধা হয়। এটা না, আপনাদেরকে একটা স্লাইড থেকে করাচ্ছিলাম মনে হয়। দেখছেন অনেকগুলি স্লাইড, তো এই জন্য আমি সবগুলি তো আপনাদেরকে পড়তে দিব না, পড়তে যেটা দিব ওইটা তো ইআরপিতে দিব। এখানে স্পেসিফিকভাবে আমারও বলতে সুবিধা হয়, আপনাদেরকেও পরে রেফারেন্স দেখাতে সুবিধা হয়। এই কারণে কন্টেন্ট অ্যাকচুয়ালি থাকে তো অনেক, যেখান থেকে যেই অংশটুকু ভালো ওই অংশটুকুকে দেখা যাচ্ছে যে আপনাদের জন্য দেওয়া হয়। তো তার আগে তো আর 5টা জায়গায় দেখে যে কোনটা আমাদের স্টুডেন্টের জন্য ইজিয়ার হবে, কোনটা বেশ সুন্দর করে এক্সপ্লেইন করা আছে, সেই বিষয়গুলি তো আগে থেকে একটু করে নিলে সুবিধা হয়। আচ্ছা, যাক, সংগঠন বা অর্গানাইজেশন কি, তো প্রথমেই বলা হয়েছে, যেটা প্রারম্ভেই বলা হয়েছে, সংগঠনের সাথে মানুষ কিভাবে জড়িত। ওই যে একটু আগে যেটা বললো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংগঠনের সাথে মানুষ জড়িত। সাংগঠনিক আচরণ বুঝতে হলে প্রথমেই সংগঠন এবং আচরণকে বুঝতে হবে। সংগঠন কি আর আচরণ কি, ব্যবহারটা কি, মানে আপনি যেরকম প্রতিদিন চলছে এটাই কি অ্যাকচুয়ালি ব্যবহার। অনেকে কিন্তু দেখেন যে মানুষের সাথে ব্যবহার ভালো করে, অনেকে খুব একটা ভালো ব্যবহার করে না, অনেকে আবার খারাপ ব্যবহার করে। বিশেষ করে আমরা আমাদের সাবঅর্ডিনেট গরিব মানুষ, এই রাস্তায় রিক্সাওয়ালা বা ভিক্ষুক, এদের সাথে দেখা যাচ্ছে অনেকেই ভালো ব্যবহার করি না আমরা। তো এই আবার অনেকে কিন্তু খুব সুন্দর ব্যবহার করি। তো এই যে ডিফারেন্সটা, এইগুলিকেও বুঝতে হবে যে আমাদের বিহেভটা কার প্রতি কেমন হওয়া উচিত। মোট কথা, কারোর সাথেই খারাপ বিহেভ হওয়া উচিত না, এটা হলো বাস্তব কথা। কারোর সাথেই খারাপ ব্যবহার উচিত না, সেটা রিক্সাওয়ালা হোক বা একটা ভিক্ষুক হোক। আপনি করতে পারেন, এই যে বাংলাদেশের আমলা আছে, মন্ত্রী আছে, এদের সাথে বরং খারাপ ব্যবহার করতে পারেন। চোর ডাকাতের সাথে খারাপ ব্যবহার করতে পারেন। কিন্তু কালকে দেখলাম যে সব নামতেছে, বড় বড় ব্যক্তিরা নামতেছে। তো এটা কি আমি মিথ্যা কথা বলেছি ভাই? আচ্ছা, যাই হোক, আমরা আসি। দেখেন যে সমাজবিজ্ঞানীরা বিভিন্নভাবে সংগঠনকে সংজ্ঞায়িত করেছে। কেউ কেউ সংগঠনকে একটি সামাজিক একক বা সোশ্যাল ইউনিট বলেছেন, এবং আবার কেউ একে সামাজিক ব্যবস্থা বা সোশ্যাল সিস্টেম, মানে অর্গানাইজেশনটাকে কেউ সোশ্যাল ইউনিট বলেছেন, আবার কেউ সোশ্যাল সিস্টেম বলেছেন। তাদের মতে মানুষ যখন এককভাবে কোনো জটিল কাজ নিয়ে সম্পাদন
করতে পারে না তখন অপরের সাহায্যে তা সম্পন্ন করার উদ্যোগ নেয়। মানে আমরা ফার্স্টে চেষ্টা করি নিজেই সলভ করার, না পারলে দেন হেল্প, টেকিং দ্য হেল্প ফ্রম আদার্স। এইভাবে দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে কতিপয় সাধারণ লক্ষ্য অর্জনের জন্য নিজেরা সংগঠিত হয় এবং সৃষ্টি হয় সংগঠনের। মানে নিজেদের প্রয়োজন মেটানোর জন্যই, আমি একা পারছি না, আমি তাহলে আরও দুজনকে সাথে নিচ্ছি, এইভাবেই একটা অর্গানাইজেশন হয়। ঠিক আছে, তার ধরেন আমি নিয়ে দেখা যাচ্ছে ওই তিনজন মিলে দেখা যাচ্ছে যে পুরো কাজটা সেলফ শেষ করতে পারছি না, আমার আরও হেল্পিং হ্যান্ড দরকার, তখন আমরা আরও পিপল হায়ার করি। তো আস্তে আস্তে একটা কোম্পানির ছোট থেকে, মানে প্রথমে দুই বন্ধু মিলে শুরু করলেন, তারপরে দেখলেন যে কাজ বেশি হয়ে যাচ্ছে, আপনারা হায়ার করে দুজন লোক রাখলেন অথবা পার্টনার নিলেন, তারপরেও দেখলেন যে কাজের পরিধি অনেক বেশি হয়ে যাচ্ছে। সো ইন দ্যাট কেস মানে আমরা এর পরবর্তীতে যে অর্গানাইজেশনের রেগুলেশনটা জানবো, মানে পূর্ববর্তী যুগে অর্গানাইজেশনগুলি কীভাবে চলতো। বিশেষ করে এখানে আমেরিকান ট্রেন্ডটা চলে আসে, কারণ যেই আলোচনাগুলি আছে সেই আলোচনাগুলির মধ্যে ওই মানে সভ্য জাতি বলতে আগে যারা ছিল সেসব জায়গায় তো আগে ইন্ডাস্ট্রিগুলি হয়েছে। তাহলে বাংলাদেশে কি 1700 সালে বা 1500 সালের দিকে কোনো এরকম ইন্ডাস্ট্রি বা লার্জ অর্গানাইজেশন ছিল? কিছুই ছিল না। যদি কোনো দু একটা ব্রাঞ্চও থাকে, মেন অর্গানাইজেশনটা ছিল ইউরোপ আমেরিকায়। তো ওই আলোচনাগুলি যখন আসবে আমাদের রেভলিউশন, তখন যে আলোচনার মধ্যে দেখবেন যে ওই জায়গার ওই জোনটার কথাটাই আসছে। বাট ওই জোনটার কথা আসলেও আমাদের বিষয়টা বুঝতে হবে যে আগের দিনে সংগঠনগুলি কিভাবে পরিচালিত হতো, তাদের নীতি কী ছিল, তারা তাদের শ্রমিকদেরকে কিভাবে ট্রিট করতো, এবং এইটা আস্তে আস্তে ডেভেলপড হতে হতে আপনারা কিছুটা হয়তো কিছু মুভি টুভিতে দেখছেন যে আগে শ্রমিকদের উপরে কত অত্যাচার করা হতো, তাদেরকে বাধ্য করে কাজ করানো হতো, এরকম ব্যাপারগুলি এটা ট্রু, বাস্তব। এটার উপরে অনেক ভিডিও আছে, আমাদের কাছে দু একটা ভিডিও আছে দেখানোর, শর্ট ভিডিও, সেগুলিও দেখবেন ফাঁকে ফাঁকে, ক্লাসের ফাঁকে ফাঁকে। আর যখন ওই আলোচনা আসবে তখন আমরা ওইগুলি নিয়ে আলোচনা করব। তো এখানে যখন আমরা ছিলাম একদম শুরুতে, এখানে বলছি যে তাদের মতে মানুষ যখন এককভাবে কোনো জটিল কাজ নিজে সম্পাদন করতে পারে না, তখন অপরের সাহায্য নিয়ে তা সম্পাদন করার উদ্যোগ নেয়। এভাবে দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে কতিপয় সাধারণ লক্ষ্য অর্জনের জন্য নিজেরা সংগঠিত হয় এবং সৃষ্টি হয় সংগঠনের। সো হাউ অর্গানাইজেশন ফর্ম, এটা আপনারা তাহলে ব্যাপারটা মাথায় থাকলো যে আমরা একা পারছিলাম না, তারপরে সংগঠিত হলাম, দেন এই নিজেদের প্রয়োজনে সংগঠিত হলাম এবং সংগঠিত হয়ে দেন একটা সংগঠন তৈরি হলো। এই সংগঠনটা সময়ের সাথে সাথে চাহিদা অনুযায়ী বড় হতে পারে। তো মেন সংগঠনের এইটা হচ্ছে এরকম। তাহলে দেখেন যে প্রখ্যাত সমাজবিজ্ঞানী ক্যালকট পার্সন্স অ্যান্ড থিওডর ক্যাপলো নিম্নোক্তভাবে সংগঠনকে আখ্যায়িত করেছেন। ওনারা ইংলিশে বলেছেন, ওইটা বাংলা করা হয়েছে, পরে ইংলিশটাও দেওয়া আছে। দেখেন যে ওনারা বলছেন, সংগঠন হলো একটি সামাজিক একক যা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের নিমিত্তে ইচ্ছাকৃতভাবে গঠিত এবং পুনর্গঠিত হয়। তার মানে দেখেন, সংগঠন হলো একটি সামাজিক একক যা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের নিমিত্তে ইচ্ছাকৃতভাবে গঠিত ও পুনর্গঠিত হয়। আমাদের প্রয়োজন অনুযায়ী, আমাদের ইচ্ছা অনুযায়ী গঠনও হচ্ছে, পুনর্গঠনও হচ্ছে। তো যেটাকে আপনি ইংলিশে যদি বলেন তাহলে অর্গানাইজেশনস, আর এই কোন উক্তি কে বলেছে এটা আবার নাম কিন্তু ঠিক রাখতে হয়। এমনি তো আপনারা জানেন যে একজনের নাম দিয়ে আরেকজনের উক্তি চালায় দিলে তাহলে কিন্তু ভুল হয়ে গেল। তো আমরা ওই অনেক উক্তি মনে না রাখি, একটা টপিক থেকে একটা উক্তি মনে রাখলেও সেই নামটা সঠিকভাবে মনে রাখার চেষ্টা করবেন। দেখেন, অর্গানাইজেশন আর সোশ্যাল ইউনিটস অফ হিউম্যান গ্রুপিং deliberately constructed and reconstructed to seek a specific goals. আর দুজনের কথা বলা হয়েছিল। সেকেন্ড হচ্ছে থিওডর ক্যাপলো, যাই হোক, উনি বলেছেন হচ্ছে সংগঠন হলো একটি সামাজিক ব্যবস্থা যা কতিপয় বিশেষ উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠিত করা হয়। কতিপয় বিশেষ উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। দ্যাট ইজ an organization is a social system deliberately established to carry out some definite purpose.
কিছু সুনির্দিষ্ট লক্ষ্যর সমাধান করার জন্য বা উদ্দেশ্যকে সলভ করার জন্য আমরা অর্গানাইজেশন গঠন করি আর কি, এবং সেই অর্গানাইজেশনটা পুনর্গঠিত হতে পারে এবং চাহিদা অনুযায়ী এটার সাইজ বা শেপ চেঞ্জ হতে পারে। সব অর্গানাইজেশনই শুরুতে হাজার হাজার লোক নিয়ে শুরু হয় না। বড় বড় এখনকার যে কোম্পানিগুলি আছে এইগুলিরও যদি আপনি হিস্টোরি দেখেন, দেখবেন যে ছোটতে শুরু করে যে উদ্যোক্তা ছিল বা মালিক, সে ছোট করে তার প্ল্যান, তার হয়তো মাথায় আরও 5 বছর 10 বছরের প্ল্যান ছিল এরকম একটা প্রতিষ্ঠান করব। তারপরে সে সেই প্ল্যানটাকে বাস্তবায়িত করার জন্য সাথে কাছে 2-1 লোককে নিয়ে শুরু করেছে। তারপরে যখন এটা আস্তে আস্তে সাকসেস হচ্ছে তখন এটা গ্রো করেছে। বা সবাই যে সবটাই যে গ্রো করে তা না, কিছু ফলো করে। যেগুলি সাকসেস হয় আমরা তো সেটাই জানি, যে ফেল করে তারটা তো আমরা জানি না। কিন্তু কিছু ফেলিয়ার স্টোরিও এরকম বড় বড় অনেক দূর এসে পরে ফেল করে গেছে, এরকমও বেশ কিছু কাহিনী আছে, তাই না? যেমন মনে করেন যে নোকিয়া ফোন, অথবা এর আগে কোডাক কোম্পানি, ফিল্মের যুগে আগে যে ক্যামেরা আপনারা একদম ছোট থাকতে হয়তো দেখছেন যে টিপলে ক্যামেরা রিল ছিল, আপনারা তো বড় হওয়ার পরে এগুলো আর পান নাই। কিন্তু আগে এরকম কোডাক আর ফুজি ফিল্ম বলে 2টা কোম্পানি ছিল, হিউজ রোল বিক্রি হতো। একটা রোলের দাম ছিল 120 থেকে 150-200 টাকা কোয়ালিটি অনুযায়ী। তো এটাও আর ধরেন 20-25 বছর আগে যদি চিন্তা করেন, 20 বছর আগের 100 টাকা আর এখনকার 100 টাকার হিউজ ডিফারেন্স। মানে ওই 20 বছর আগের 100 এখনকার 500 টাকার সমান, সহজ কথায়। তাহলে অত দাম দিয়ে আপনার একটা রিল কিনে 30টা ছবি উঠানো যেত, এবং এর মধ্যে মাঝে মাঝে 2-4-5টা নষ্টও হয়ে যেত। দেখা যাচ্ছে ক্যামেরা ঢাকনা খোলা হয়নি, কোনো কারণে আলো একটু ফোকাস করে গেছে, বেশি রোদে জ্বলে গেছে ছবিটা, যেটা এখনকার ছবিতেও হয়। কিন্তু ওটা যেগুলি ভালো না মুছে দিই আমরা, 10টা 20টা 50টা তুলে দিচ্ছি ছবি, লাগবে আমার একটা ছবি, যেটা ভালো সেই 2-4টা রেখে বাকি মুছে দিতে পারছি। তাহলে এত এক্সপেন্সিভ ছিল, বাট তারা নিজেদেরকে ধরে রাখতে পারেনি। এগুলি কিন্তু অনেক লার্জ কোম্পানি ছিল। এরকম আরও এক্সাম্পল আছে, এরকম লার্জ কোম্পানিগুলিও তাদের অর্গানাইজেশনকে টিকিয়ে রাখতে পারেনি যুগের সাথে আপডেটেড না হওয়ার কারণে। দেখেন, এই দুইটার সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যায় যে সংগঠন হলো একটি লক্ষ্য অভিমুখী, পরিকল্পিত এবং ঐক্যবদ্ধ সামাজিক প্রতিষ্ঠান বা সত্তা, যা একক বা দলীয় উদ্দেশ্য অর্জনে সহায়তা করে থাকে। সুতরাং সংগঠনকে মানুষের অভীষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে যে কোনো ঐক্যবদ্ধ মানবীয় প্রচেষ্টা বা প্রয়াস হিসাবে অভিহিত করা যায়। একটু পজ করে 3:30 এখন বাজে। দেখেন, আমরা তাহলে বুঝলাম যে অর্গানাইজেশন বিষয়টা কি, আমাদের হিউম্যান বিং এর সাথে এটা রিলেশনটা কেমন, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আর হচ্ছে এখন আমরা দেখব হচ্ছে যে এটার বিভিন্ন টাইপস। সো 2 রকমের হয়। পূর্বে আলোচিত হয়েছে যে সংগঠন কিভাবে মানুষের আচরণকে প্রভাব বিস্তার করে, এটাই একটু আগে আলোচনায় হয়েছে। এবং সংগঠনের ধরন অনুযায়ী মানুষের আচরণে পরিবর্তন আসে। সাধারণত সংগঠনকে 2 ভাগে ভাগ করা যায়। 2 টাইপস আর দেয়ার, একটা হচ্ছে ফর্মাল অর্গানাইজেশন আর একটা হচ্ছে ইনফর্মাল অর্গানাইজেশন। তার মানে একটা হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন। তাহলে ফার্স্টে আসেন যে আমরা ফর্মাল অর্গানাইজেশন কাকে বলছি। আমরা বস্তুতপক্ষে প্রকৃত প্রতিষ্ঠানই হচ্ছে একটি আনুষ্ঠানিক সংগঠন। মানে সংগঠন মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মাল অর্গানাইজেশন। মানে একটা অর্গানাইজেশন বলতে আপনি একটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, যে কোনো ধরনের অফিস এই হোক না কেন, তাহলে ওইটা তো একটা ফর্মাল ওয়েতে চলে। একটা লোকেশন আছে, তার বস এবং তার আন্ডারের বিভিন্ন পজিশনের যে এমপ্লয়িজরা আছে, মানে একটা ফরম্যাট অনুযায়ী আছে। তো সেই কারণেই বলছে যে বস্তুতপক্ষে প্রত্যেক প্রতিষ্ঠানই একটি আনুষ্ঠানিক সংগঠন। মানে এভরি অর্গানাইজেশন ইজ অ্যাকচুয়ালি ফর্মাল অর্গানাইজেশন। প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় প্রশাসক বা ব্যবস্থাপকেরা, প্রশাসক হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, কিছু কিছু আছে অর্গানাইজেশন আছে যে অ্যাডমিনিস্ট্রেটর রুলে চলে, আর কিছু কিছু অর্গানাইজেশন আছে ম্যানেজারিয়াল রুলে চলে। ঠিক আছে? তো
তো মানে ওই যখন ব্রাঞ্চে চলে আসি তখন ব্রাঞ্চের প্রতিষ্ঠান হচ্ছে ম্যানেজার, ব্রাঞ্চের হেড হচ্ছে ম্যানেজার। আর যখন ওইটারে আপনি হেড অফিসে চলে যান তখন চলে আসে ডিরেক্টর লেভেলে, তাই না? তখন ডিরেক্টররা কি চলে আসছে, তখন ওনারা চলে আসতেছে যে এইরকম প্রশাসক আকারে চলে আসে, অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিন আকারে। ওই অ্যাডমিনের আন্ডারে থাকে ম্যানেজার্সরা। তো আনুষ্ঠানিক সংগঠনের রূপরেখা প্রণয়ন করেন তারাই প্রতিষ্ঠানের ভিশন, মিশন, কৌশলিক পরিকল্পনা, মানে ভিশন মিশন তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকতে হয়। ডু ইউ নো আওয়ার ইউনিভার্সিটিস ভিশন অ্যান্ড মিশন? খুব ছোট্ট ভিশন এবং মিশন, খুব বেশি বড় না। আপনারা প্লিজ, যেহেতু ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকলে শুরুতেই এটার ভিশন অ্যান্ড মিশন পাবেন। ঠিক আছে, এখন পেজ লোড হচ্ছে না, নাহলে 1 মিনিটের রিডিং আপনাদেরকে এখনই পড়ায় দিতাম। অফকোর্স যখনই আপনি কোনো একটা অর্গানাইজেশনের সাথে জড়িত হবেন, তাদের ভিশন অ্যান্ড মিশন জানবেন আগে, তারপরে জড়িত হবেন। আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি নেবেন, তাহলে ইন্টারভিউতে যাবেন, তাহলে ইন্টারভিউতে যাওয়ার আগে ওই প্রতিষ্ঠানটা সম্পর্কে আপনাকে একটু জেনে যেতে হয়। আর প্রতিষ্ঠানটাকে জানার প্রথম পয়েন্টটাই হচ্ছে প্রতিষ্ঠানের ভিশন অ্যান্ড মিশন জানতে হবে। দুইটা জিনিস, ভিশন অ্যান্ড মিশন। আমাদেরটা লোড হলে আমি দেখাচ্ছি। দিস ইজ আওয়ার স্লোগান, এটা ভিশন মিশনের সাথে না, এটা স্লোগান, মানে একটা ডায়ালগ। আমাদের প্রত্যেকটা কোম্পানির, দেখেন প্রত্যেকের না, অনেক কোম্পানির একটা ডায়ালগ থাকে। এটা হচ্ছে তাদের মোটো, মানে আমাদের টার্গেট এটা। ঠিক আছে, আমরা প্রফেশনাল তৈরি করব যাতে আমাদের এখান থেকে এডুকেটেড হয়ে যারা বের হয় তারা প্রফেশনাল ওয়েতে কাজ করতে পারে। আচ্ছা, পেজ লোড হলে আমাদের ভিশন মিশনটা আপনাদেরকে পড়াবো, যেহেতু আপনারা কেউই পড়েন নাই। এবং নেক্সটে যেরকম আপনার ভিশন এবং মিশন জানবেন, কৌশলিক পরিকল্পনা, মানে টেকনিক্যাল যে তাদের পরিকল্পনাগুলি থাকে, তো সেই টেকনিক্যাল প্ল্যানসগুলিকেও আপনাদের এগুলি সবসময় জানা যায় না, এগুলি ঠিক করে হচ্ছে একদম টপ ম্যানেজমেন্ট। ঠিক আছে, টপ ম্যানেজমেন্ট উইল ডিসাইড স্টার্টিং ফ্রম দ্য মিশন, ভিশন অ্যান্ড হাউ দ্য অর্গানাইজেশন উইল রুল। কীভাবে অর্গানাইজেশনটা চলবে, তার নিয়ম নীতি, এই সব কিছু হচ্ছে দে উইল ডিসাইড। দেখেন যে প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় প্রশাসক বা ব্যবস্থাপকরা আনুষ্ঠানিক সংগঠনের রূপরেখা প্রণয়ন করেন। তারাই বিভিন্ন ভিশন, মিশন, কৌশলিক পরিকল্পনা, পলিসি এবং কার্যপদ্ধতি ইত্যাদি নির্ধারণ করার পাশাপাশি সাংগঠনিক কাঠামো তৈরি করেন। ঠিক আছে, অর্গানাইজেশনের স্ট্রাকচার কেমন হবে, ঠিক আছে, কোন উইংয়ে কতজন লাগবে, কি কি উইংস থাকবে, মানে ডিপার্টমেন্টস থাকবে, সেই ডিপার্টমেন্টসে আলাদা আলাদা পদের জন্য কেমন লোক লাগবে, এটা টাইম টু টাইম পরিবর্তনশীল। বাট শুরুতে তো একটা স্ট্রাকচার নিয়ে তো কাজ শুরু করতে হবে, মানে একটা প্ল্যানিং দিয়ে তো কাজ শুরু করতে হবে, তারপর এটাকে এক্সপ্যান্ড হতে পারে। সাংগঠনিক কাঠামোর মধ্যেই আনুষ্ঠানিক সংগঠন প্রতিবিম্বিত হয়। আনুষ্ঠানিক সংগঠন নিম্নোক্ত বিষয়ে নির্ধারিত ও সংজ্ঞায়িত করে দেওয়া যায়, যেমন কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন হবে, তারপরে ধরেন কে কার নিকট জবাবদিহি করবে তার রূপরেখা। ঠিক আছে, মানে এটা কিন্তু সবারই থাকে। আপনি যে কোনো একটা অফিসে প্রত্যেকটা পিপলেরই থাকে যে তার রিপোর্টিং বসে, মানে সে তার কাজের জবাবদিহিতা কার কাছে করবে। আবার সে যার কাছে জবাবদিহিতা করছে তার উপরে তার ম্যানেজমেন্ট থাকতে পারে, একদম টপে এরকম টপ ম্যানেজমেন্ট থাকে, তার আন্ডারে এরকম হায়ারার্কি অনুযায়ী, মানে ধাপে ধাপে প্রত্যেক এমপ্লয়ি তার থাকে, রিপোর্টিং হচ্ছে থাকবে, বস থাকবে আর কি। তাহলে দেখেন কে কার নিকট জবাবদিহি করবে তার রূপরেখা সেটা থাকবে, এবং আনুষ্ঠানিক যোগাযোগ চ্যানেল কীরূপ হবে তার সম্পর্কিত নিয়মাবলী, মানে আমরা ফেসবুকে, ইমেলে, এখানে ওখানে কিভাবে যোগাযোগ করব, মানে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করার জন্য যে বিভিন্ন মাধ্যমগুলি আছে, বিভিন্ন চ্যানেলসগুলি আছে বা মাধ্যমগুলি আছে, সেইগুলিতে কিভাবে আমরা কমিউনিকেট করব তারও পলিসি থাকে। ঠিক আছে, একটা ব্যক্তির ক্ষেত্রে আমি যে কোনোভাবে একটা ভিডিও করলাম, আপলোড করে দিলাম, একটা প্রতিষ্ঠান চাইলে এটা করতে পারে না, তার নিয়ম নীতি অনুযায়ী তাকে সব কিছুই চালাতে হয়, না হলে অনেক রকম ঝামেলা হয় আর কি।
এবং কর্তৃত্বের স্তর, যেটাকে ওই যে হায়ারার্কি বলে, কার উপরে কে। কর্তৃত্বের স্তর মানে কার উপরে কে কর্তৃত্ব করবে। আনুষ্ঠানিক সংগঠনের সবাইকে নির্ধারিত দায়িত্ব অবধারিতভাবে পালন করতে হয়, দায়িত্ব অবহেলার জন্য শাস্তির বিধান থাকে। অনানুষ্ঠানিক সংগঠন বা ইনফর্মাল অর্গানাইজেশনের কেমন হয় দেখেন, যে প্রতিষ্ঠানের অভ্যন্তরে শৃঙ্খলা ও কর্তৃত্বের স্তর সৃষ্টির জন্য আনুষ্ঠানিক সংগঠনের কোনো বিকল্প নেই, তবে আনুষ্ঠানিক সংগঠনের ভেতরেও অনেক না বলা কথা থেকে যায় যা সাংগঠনিক কাঠামো থেকে অনুধাবন করা যায় না। মানে ওইখানে যা আছে ওইটার ভিতরেও কিছু হিডেন থিংস থাকে আর কি, সেইটার কথা বলছে। আনুষ্ঠানিক সম্পর্কের বাইরেও কর্মকর্তা কর্মচারীরা পারস্পরিক সম্পর্কের সৃষ্টি করে, কথাবার্তা বলে, তথ্য বিনিময় করে, বন্ধুত্ব তৈরি করে। তাই আনুষ্ঠানিক সংগঠনের আওতার মধ্যে থেকেই মানবীয় আচরণ বিবেচনা করতে হবে। বুঝতেই পারছেন একটু আশা করি। বিভিন্ন স্বার্থের কারণে প্রতিষ্ঠানের কর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র অনানুষ্ঠানিক দল গঠন করে। মানে প্রতিষ্ঠানের বিভিন্ন স্বার্থের কারণে, মনে করেন যে এই ক্লাসরুমে আমরা সবাই কি এক গ্রুপে থাকি সবসময়, আমার সাথে যাদের মিলে তাদের একটা গ্রুপ বন্ধু হয়ে যায়। অফিসেও সেরকম হয়, সব কলিগ কি এক গ্রুপ হয়ে চলে। দেখবেন আপনাদের সাররাও যখন ঘুরে আলাদা আলাদা, আমরা সিএসসি সাররা একরকম ঘুরতেছি, সিএসসি ডিপার্টমেন্টে যখন আরও বড় হয়ে যাবে, এখন আমরা 15 জন আছি, যখন 50 জন হয়ে যাবে তখন দেখা যাবে 50 জন একসাথে ঘুরতে পারছি না, ওখানেও ছোট ছোট গ্রুপ হয়ে যাবে। মানে নিজেদের স্বার্থে, দেখেন যে বিভিন্ন স্বার্থের কারণে প্রতিষ্ঠানের কর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র অনানুষ্ঠানিক দল গঠন করে। সব অর্গানাইজেশনেই হয়, আপনারা আপনাদের লেভেল থেকে চিন্তা করলেও সেটাই দেখবেন। এরূপ দল মনে মনে গড়ে তোলা হয়, লিখিতভাবে এর কোনো প্রকাশ থাকে না, কোথাও লেখা থাকে না যে আমরা আপনারা একটা প্রজেক্ট সাবমিট করছেন, ওইটা একটা আনুষ্ঠানিক চলে আসলো, বাট আপনারা আজকে কে কার সাথে মিশবো, কে করবো, এইটার কোনো লিখিতই থাকে না যে ওকেই মিশতে হবে। এই পাশে এক লাইনে বসছো তোমরা, তোমাদেরকে একসাথে চলতে হবে, তোমরা ওদের সাথে চলতে পারবো না, এরকম কোনো রুল আসলে হয় না। সেই কথাটাই এখানে বলা হয়েছে, আপনারা একটু ভিতরের কথাটা বোঝার চেষ্টা করবেন। দেখেন, এরূপ দল অনানুষ্ঠানিক সংগঠনের জন্ম দেয়, আনুষ্ঠানিক কাঠামোর ভেতরে থেকেই অনানুষ্ঠানিক সংগঠনের সৃষ্টি হয়। প্রত্যেক কর্মচারী দৈনন্দিন কার্যাবলী সম্পাদনের বিভিন্ন কর্মীর সাথে মেলামেশার সময়, মধ্যাহ্ন ভোজনের সময়, চা খাবার অবসরে কিংবা সামাজিক অনুষ্ঠানে তাদের প্রতিষ্ঠান সম্পর্কিত বিভিন্ন প্রকার তথ্য আদান প্রদান করতে পারে। যখন অনেক লোক একই স্থানে একত্রে মেলামেশা করে কাজ করে, তখন সেখানে স্বাভাবিক নিয়মেই অনানুষ্ঠানিক সম্পর্কের সৃষ্টি হয়। অনানুষ্ঠানিক সম্পর্কই হলো অনানুষ্ঠানিক সংগঠনের ভিত্তি। মানে ইনফর্মাল, যেটা সব কিছুই ইনফর্মালি, এখানে কোনো লিখিত করিতে কোনো নিয়ম নাই। এরূপ সংগঠনের সাথে আনুষ্ঠানিক সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নাই, সবাই স্বতঃপ্রবৃত্ত বা স্বতঃস্ফূর্তভাবে হয়ে এরূপ সম্পর্ক গড়ে তোলে আর কি। দেন আসছে এইটা দেখলো যে হোয়াট ইজ অর্গানাইজেশন। তাহলে আমরা মেনলি অর্গানাইজেশন হচ্ছে ওইটাই যেটা ফর্মাল, আর অনানুষ্ঠানিকটাকে আমরা ইনফর্মাল আর কি, যেটাকে আমরা অর্গানাইজেশনের স্ট্রাকচারের মধ্যে, মানে ওটার যেহেতু কোনো স্ট্রাকচার নাই, তো ওটাকে কোনো স্ট্রাকচার যেহেতু নাই, ওটাকে আমরা ইগনোর করতে পারি, বাট এরকম একটা হতে পারে, বাট এইটা কোনো অর্গানাইজেশন না, তাই না? বুঝতেই পারছেন লজিক্যালি থেকে যে এটা কোনো অর্গানাইজেশন না। নেটের স্পিড এতই খারাপ। আচ্ছা, আপনারা কিন্তু যে বলছিলাম যেটা ভিশন আর মিশনটা দেখে নেবেন। আচ্ছা, এবার আসলে বিহেভিয়ার কি? বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ। এইটা কি? এটা তো আসলে খুব বেশি বলার কিছু নাই, তারপরেও একটু পড়ি আমি এখান থেকে। দেখেন, আচরণ হলো আমাদের আবেগ, অনুভূতি ও মনোভাবের বহিঃপ্রকাশ। আচরণ মানে বিহেভিয়ার। হোয়াট ইজ দ্য বিহেভিয়ার? অর্থাৎ মানুষ যেসব কাজ করে সেসব কাজ বা ক্রিয়াই হলো আচরণ। মানে যা করতেছি আমরা প্রতিনিয়ত, যেমন মানুষ হাত নাড়ে, ঘুমায়, কথা বলে ইত্যাদি হচ্ছে তার আচরণ। মানুষের অন্যতম বৈশিষ্ট্য হলো, এই বাংলাটা পড়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা বিষয়টাকে একটু ভালো মতো বুঝলেন, বাসায় যেয়ে যদি বাংলাটা আরেকবার রিডিং দেন তাহলে একদম জিনিসটা মাথায় থেকে যাবে। ব্যাপারটা হচ্ছে এই
দেন আপনারা আপনাদের যেরকম সাজেশন বা স্লাইড দেওয়া হবে ওই স্লাইড থেকে ইংলিশ কন্টেন্টটুকু যদি একবার পড়েন তাহলে আপনি কনসেপ্টটা থেকেই লিখতে পারবেন। আমি চাই না যে হুবহু আপনারা ওই ইংলিশটা লিখেন, মানে মুখস্থ করেন, মুখস্থ দিন ভুলে যান। বলছি না যে কিছু ফর্মুলা ছাড়া বাকি কিছু আর মুখস্থ করবেন না, সব কিছুই বুঝে আয়ত্ত করার চেষ্টা করবেন এবং এটা লাইফ লং মনে থাকবে। তাহলে হ্যাঁ হ্যাঁ, মিড হওয়া এখনো বেশ দেরি আছে। ওই তো আজকে এখনো 4 সপ্তাহ আছে, 4 সপ্তাহ আছে। আপনাদের মিডের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে যা করার করবেন আর কি। আর একটু পড়ি, আমরা তো খুব বেশি পড়তে পারিনি, কন্টেন্ট কিছু পড়া হলে তারপরে তো হচ্ছে আপনারা দিবেন। তবে এই যে আপনাদের কিছু গ্রুপ ডিসকাশন এবং এই যে যেমনটা যে আরেকটা নোট দেখাচ্ছিলাম, কিছু 2-1 কেস স্টাডি দিয়ে পড়ে ওইটাকে অ্যানালাইসিস করে হলো যে এই 2 পেজ পড়েন, পরে এইটাকে আপনি অ্যানালাইজ করে আপনার মন্তব্য লেখেন, আপনার মতামত লিখেন, ঠিক আছে? এরকম কিছু অ্যানালাইসিস থাকবে আর কি। আর এই টাইপেরই অ্যাসাইনমেন্ট। তারপরে আপনাদের কিছু প্রেজেন্টেশন করতে হবে, দিতে হবে। মানে আপনারা প্রেজেন্টেশন দেওয়াটা হচ্ছে এরকম, আপনাদের প্রেজেন্টিং স্কিলটাকে ডেভেলপ করার জন্য। জাস্ট ইউ কাম ইন ফ্রন্ট অফ দ্য রুম, আপনি আপনার নাম পরিচয় দেওয়া বলা শুরু করেন। এরপরে আপনার যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি ওই টপিকের উপরেই আপনি কিছু বলেন আপনার মতো। বাট আমরা কি করি, অনেকেই আছি এরকম যে বন্ধু মহলে খুব আড্ডা দিতে পারি, বন্ধু মহলে খুব পপুলার, কিন্তু এই বলা হলো এই ভাই তুমি একটু স্টেজে একটা গান শোনাও, গান গাইতে পারে, হ্যাঁ বন্ধুদের সামনে গান গায়, কিন্তু এখানে স্টেজে উঠে দিলে আর গান গাইতে পারে না। তো এই জিনিসটা আমাদের স্টুডেন্টদের আমরা খুব ফিল করছি। সিনিয়র হয়ে গেছে, পাশ করে বেরিয়ে যাবে এবার, তারা তো যাবে এরপর ইন্টারভিউ দিবে, বা ফাইনাল ইয়ারে থাকতেই অনেকে জব ইন্টারভিউ দেয়। তো স্মার্টলি কথা যখন 10 জনের সামনে এসে বলতে বলা হয়, মানে এইখানে দাঁড় করে দেওয়া হবে যে আপনি বলেন, এখানে দাঁড়িয়ে 5 মিনিট কথা বলেন, তখন যাচ্ছে যে তারা আইদার শাই ফিল করে অথবা নার্ভাস ফিল করে, ঠিকমতো পরিষ্কার করে যা বলতে চায় সেটা বলতেও পারছে না। এইটাকে আমরা ওভারকাম করার জন্যে আপনাদের এই প্র্যাকটিসটা করাবো। এটা আপনাদের ভালোর জন্য, এখান থেকে আমাদের নেওয়ার কিছু নাই। তাতে কি হবে, আপনারা প্রত্যেকটা কোর্সে, নট অনলি ইন দিস কোর্স, এই টাইপের কোর্সে একটু বেশিই হয়, বাট অন্য সকল কোর্স, ইভেন ইন দ্য প্রোগ্রামিং কোর্সেও আপনাদেরকে ভিডিও প্রেজেন্টেশন করতে হবে। যেমন আপনাকে বলা হলো যে আপনি ডেটা টাইপটার উপরে আপনি 5 মিনিট বলেন, আপনি টপিক ডিসাইড করে আসেন, আপনি পয়েন্টারের উপরে 2-3 মিনিট কথা বলবেন, হ্যাঁ আপনি ফর লুপের উপরে নিয়ে কথা বলেন, যে আচ্ছা আপনি ফর লুপটা কীভাবে কাজ করে আপনি 3 মিনিট 5 মিনিট এক্সপ্লেইন করেন। তো এরকম প্রত্যেকটা সাবজেক্টেই আপনাদের থাকবে, অ্যান্ড সেগুলি রেকর্ড করা হবে এবং এগুলি আমরা চেক করব, আমাদের ম্যানেজমেন্টও চেক করবে আপনাদের পারফরমেন্সটা ইমপ্রুভ হচ্ছে কিনা। ঠিক আছে, এই সেমিস্টারে আপনারা দিলেন, ওইটাকে আমরা একটা গ্রেডিং করে রাখবো। পরের সেমিস্টারে যে আপনাদের এই সেমিস্টারে আপনারা 5টা কোর্স করছেন, মোরাললেস 8-10টা প্রেজেন্টেশন এরকম দিয়ে ফেলবেন। ঠিক আছে, কমপক্ষে 5টা তো দিবেনই, বেশিও হবে, যে আমার কোর্সে যেমন একটু বেশি হবে এরকম। ধরলাম যে কয়েকটা প্রেজেন্টেশন দেওয়ার পরে নেক্সট সেমিস্টারে যে আপনার ইমপ্রুভমেন্টটা আপনি নিজেই টের পাবেন। ঠিক আছে, তো এইটা আমাদের কি আপনারা যায় যেন নেক্সটে যে শুধু যে সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া এটাই যে পারদর্শী বা সিলেক্ট হওয়ার জন্যে অ্যাপ্রোপ্রিয়েট এটা না। আপনি 10টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন ভালো মতো উত্তর দিলেন, বাট বাকি যে 5টা পারেননি সেই 5টাকে সুন্দর করে স্মার্টলি অ্যাভয়েডও করে গেলেন। ব্যাক কেন পিঠে? হ্যাঁ হ্যাঁ যাই, কিন্তু কি ম্যাচ, একটু পজ করেন তো।